খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 25 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন, সিট বেল্ট বাঁধুন, আবহাওয়া খারাপ হতে চলেছে। পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন অভিষেক, কেন্দ্রকে বড় চ্যালেঞ্জ। ঠিক করেছে, বাজেটে বাংলার জন্য আর্থিক প্যাকেজ দেয়নি কেন্দ্র, জানালো বঙ্গ বিজেপি। বিধানসভায় শুভেন্দুর দিকে কেন তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক? বেকারত্ব থেকে বঞ্চনা, এটাই মোদী সরকারের গ্যারান্টি, আক্রমণ অভিষেকের। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে জুড়ে দেয়া হোক, মোদীর কাছে আর্জি নিয়ে গেলেন সুকান্ত। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? নিগ্রহের চেষ্টার অভিযোগ শুভেন্দুর। আমি নোটবন্দি বললে দোষ, মোদী এমার্জেন্সি তুললে চুপ থাকেন, স্পিকারকে তোপ অভিষেকের। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন রাজ্যবাসী, কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। গত বছরের কথা, শাহরুখ খান অভিনীত পাঠান নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল দেশ জুড়ে। তর্ক বিতর্ক, গান, পোশাক, কতই না কাণ্ড। এবার বাদশার সেই মুভির সংলাপে সংসদ কাঁপালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে বিজেপির। সংসদে আগুন ছড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার অভিষেক নিজের ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রকে তুলোধনা করেন। বাজেট নিয়ে সংসদের নিম্নকক্ষে আলোচনার সময় নোটবন্দি নিয়ে বিজেপিকে আক্রমণ শানাচ্ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বলেন, 2016 সালে নোটবন্দির ঘটনা ঘটেছিল, তারপর তো 2019 সালও পেরিয়ে গিয়েছে। রীতিমতো কড়া সুরে অভিষেক বলেন যে বিজেপি যখন 1975 সালে এমার্জেন্সির কথা বলে তখন চুপ করে থাকেন স্পিকার, অথচ তিনি 2016 সালের ঘটনা বলতেই তাকে থামানোর চেষ্টা করছেন। আমি 8 বছর আগের নোটবন্দি নিয়ে বলতেই আপনি বলছেন যে বর্তমান বিষয় নিয়ে কথা বলুন। স্যার, এই পক্ষপাতিত্ব চলবে না। বিপ্লব দেব বলছিলেন 50 বছরের পুরনো এমার্জেন্সি নিয়ে কথা বলছিলেন, তখন আপনি চুপ করিয়েছিলেন। বাজেটে বাংলাকে বঞ্চনা করা নিয়ে সরব হন অভিষেক। এনডিএর দুই প্রধান শরিক দল টিডিপি এবং জেডিইউ শাসিত দুই রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই ইস্যুতেই অবিজেপি রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন অভিষেক। তিনি বলেন, এই বাজেটে 3টি রাজ্যকে বঞ্চিত করা হয়েছে, তা হলো তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও কর্ণাটক। বাজেট বক্তৃতায় বন্যা নিয়ন্ত্রণের জন্য মোদী সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়েছেন নির্মলা সীতারামন। বিহার, অসম, হিমাচল প্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ডের বন্যা নিয়ে সাহায্যের কথা শোনা গিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই উদ্যোগের নাম ছিল না পশ্চিমবঙ্গের। প্রতি বছরই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়ে। বাংলাকে ফের বঞ্চনা করা হয়েছে, অথচ উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 6টিতেই বিজেপির সাংসদ রয়েছে। অভিষেক বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এর মন্ত্র ভুলে जो हमारे साथ हम उनके साथ মন্ত্রে চলছে। বাংলার বিরোধী দলনেতা নিজেই এ কথা বলেছেন। লোকসভা রাজ্যসভায় বিজেপির একজনও মুসলিম সদস্য নেই। সংসদে বৈচিত্র্যের অভাবে অভিষেক মোদী সরকারের স্লোগান আচ্ছে দিন আয়েঙ্গে প্রসঙ্গে বলছেন, আচ্ছে দিনের 10 বছরে আজ 40 টাকা আলুর দাম, 1000 টাকা গ্যাসের দাম। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বিজেপির আচ্ছে দিনে। বিজেপির 10 বছরে বেকারত্ব 50 বছরের রেকর্ড ভেঙেছে। বাজেটে বাংলার জন্য বিরাট বঞ্চনা, এই অভিযোগ নিয়ে সংসদের ভেতরে ও সংসদের বাইরে সরব তৃণমূলের নেতা নেত্রীরা। খোদ মুখ্যমন্ত্রীও এ নিয়ে সরব হয়েছিলেন। তবে এবার বিজেপি নেত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কেন্দ্র বাংলার জন্য কোনো আর্থিক প্যাকেজের কথা ঘোষণা না করে একেবারে ঠিক কাজ করেছেন। অগ্নিমিত্রা জানিয়েছেন, কেন বাংলার জন্য আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র? তৃণমূলের নেতারা যাতে ফান্ড সাইফন করে অন্যত্র পাঠাতে পারে সেটাতে সহায়তা করার জন্য পাঠানো হবে। তৃণমূল সরকার কেন্দ্রীয় ফান্ড ব্যবহার করে কিন্তু কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয় না। এটা কি সাংবিধানিক? তৃণমূল সরকার পুরো গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। এই বাজেটকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, আমার তৃণমূলের বন্ধুরা এই বাজেটের সমালোচনা করছেন। তারা বলছেন অন্ধ্রপ্রদেশ আর বিহার অনেক কিছু পেল, কিন্তু বাংলা কিছুই পেল না, বঞ্চনা করা হলো। কিন্তু বাংলায় প্রকল্প কোথায়? এখানে ক্যাপিটাল প্রজেক্ট কোথায়? আপনারা জানেন যে অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত একটা ফ্রেট করিডোর হচ্ছে। আপনারা কোনোদিন শুনেছেন যে এই ফ্রেট করিডোরের জন্য আপনার ডানকুনিতে শিল্প তালুক তৈরি করব? আপনারা কোনোদিন শুনেছেন যে এই সরকার একটি বন্দর তৈরির কথা বলছে? বিহার আর অন্ধ্রপ্রদেশে যা দেয়া হয়েছে সবটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হিসেবে। বাংলায় এমন কোনো প্রকল্পই তো নেই যেখানে অর্থ বিনিয়োগ করা যায়। আর অন্ধ্রপ্রদেশ আর বিহার তো বিদেশের কোনো জায়গা নয়, তারা আমাদের দেশেরই অংশ। এমনকি বাংলা থেকে প্রচুর শ্রমিক অন্ধ্রতে যান পেটের টানে। তাহলে তৃণমূলের এত মন খারাপ কেন?
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন অনেকেই সেটা বিশ্বাস করেন যে জোট সরকারের কিছু বাধ্যবাধকতা থাকে, তেমনই কিছু হয়েছে এবারের বাজেটে। তিনি বলেন রাজ্য সরকারের আইন মেনে চলা দরকার। যদি কেন্দ্রীয় সরকার আইনের বাইরে গিয়ে কিছু করে তবে তাদের উচিত প্রমাণ নিয়ে বিষয়টি তুলে ধরা। সেই পরিস্থিতিতে আমিও তাদের সমর্থন করব। কার্যত এবারের বাজেটে বাংলার জন্য বিরাট বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। তবে এবার বিজেপি এ নিয়ে জবাব দিয়েছে। অগ্নিমিত্রা জানিয়েছেন কেন বাংলার জন্য আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র। তৃণমূলের নেতারা যাতে ফান্ড সাইফন করে অন্যত্র পাঠাতে পারে সেটাতে সহায়তা করার জন্য পাঠানো হবে। তৃণমূল সরকার কেন্দ্রীয় ফান্ড ব্যবহার করে কিন্তু কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয় না। এটা কি সাংবিধানিক? রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়করা। সেই আলোচনার দাবি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় না মানায় বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বুধবার ওয়াকআউট করেন। তখনই বিধানসভার লবিতে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু। অভিযোগ সেই সময় তপন শুভেন্দুকে শারীরিকভাবে নিগ্রহ করেন। এ নিয়ে পরে লবিতে বিজেপি বিধায়করা দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন। তপনের বিরুদ্ধে শুভেন্দু স্পিকারকে লিখিত অভিযোগ করেন। পাল্টা অভিযোগ করেন তপনও। পরে শাসক দলের বিধায়ক হেয়ার স্ট্রিট থানায় শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করেন শুভেন্দু। বিজেপি বিধায়করাও ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন শাসক দলের বিধায়করাও। নারী নির্যাতন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি নিয়ে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এ নিয়ে লবিতে শুভেন্দু বলেন রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, বিধানসভায় বিরোধীরা তা নিয়ে বলার সুযোগ পাচ্ছে না। বিধানসভার ভিতরে এবং বাইরে আমি নিজেই নিরাপদ নই। এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। তিনি স্পিকারকে লেখা চিঠিতে অভিযোগ করেন কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় স্পিকারের। পূর্বস্থলীর বিধায়ক তাকে শারীরিক নিগ্রহ করেছেন। তপনের অভিযোগ লোকসভা ভোটের সময় পূর্বস্থলীতে বাড়ির সামনে গিয়ে বিরোধী নেতা বিধায়কের মেয়ের নাম করে কিছু অসত্য অভিযোগ করেন। মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এদিন তিনি শুভেন্দুর কাছে সেই কথাই জানতে চেয়েছেন। শুভেন্দুর অভিযোগ শাসক দলের ওই বিধায়ক তার দিকে তেড়ে আসেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। দুদিন ধরে নিখোঁজ ছিল বছর 15-র কিশোর। শেষ পর্যন্ত দেহ উদ্ধার হলো পরিত্যক্ত কয়লা খাদান থেকে। মৃত কিশোরের নাম রিতেশ মণ্ডল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডাল থানার মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত পলাশবন চণ্ডীতলা এলাকার বাসিন্দা। দেহ উদ্ধার হয়েছে বাবুইশোল কলোনির পাহাড়ের বিপরীতে রানীগঞ্জ থানা এলাকার এক পরিত্যক্ত কয়লা খাদানে। খুন, দুর্ঘটনা না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। রিতেশের এক বন্ধু মনু মালাকারকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় 22শে জুলাই বন্ধুদের সঙ্গে স্কুল যাবার নাম করে বের হয় রিতেশ। সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। রিতেশের বাড়ির লোকজন সব জায়গায় খোঁজ করেন, কিন্তু রিতেশকে পাওয়া যায়নি। মঙ্গলবার অন্ডাল থানায় রিতেশের নামে নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার দুপুর 12টা নাগাদ অন্ডালের বাবুইশোল কলোনির বিপরীতে পরিত্যক্ত খাদানে একজনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খাদানটি পরে রানীগঞ্জ থানার অধীনে। খবর দেওয়া হয় রানীগঞ্জ থানায়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দেহটি পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার করে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করা হোক, কেন্দ্রীয় সরকারের কাছে এমনই আবেদন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বালুরঘাটের সাংসদের দাবি, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধা পাবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছেন সুকান্ত। তিনি প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন কোন কোন ক্ষেত্রে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বের মিল আছে। সুকান্ত জানান, উত্তরের 8 জেলা পশ্চিমবঙ্গের অংশ হিসেবে থাকলেও উত্তর পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া সম্ভব কিনা তা জানতে চেয়েছেন। তিনি মনে করেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অংশ হিসেবে ধরা হলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি পেতে সুবিধা হবে, উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে বলেও মনে করেন তিনি। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সুকান্তর এই দাবিকে চক্রান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড নয়, ওই 8টি জেলা পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। ওর এই কথা মেনে নিতে হলে কেন্দ্রীয় সরকারকে মেনে নিতে হবে। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে নতুন রাজ্যের দাবি উঠেছে। 40টি এমন নতুন রাজ্যের দাবি জমা আছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তার দাবি বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত করার চেষ্টা করছে বিজেপি।
পুলিশের বিরুদ্ধে এবার অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এবার এই জন্যই একটি নতুন কমিটি তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, এই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব। এই কমিটির কাছে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, পুলিশের একাংশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। তাদের অভিযোগ, রাস্তার যানজটের জন্য বহু ক্ষেত্রে দায়ী পুলিশ। টাকার বিনিময়ে ভারী গাড়িকে দিনের বেলা শহরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়ার অভিযোগও ওঠে। কলকাতা থেকে জেলার ট্রাফিক পুলিশ থেকে থানার পুলিশের একাংশের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশও চাঁদা নিতে পারবে না, গরিব হকারদের থেকে নেতা ও পুলিশকে চাঁদা তোলা বন্ধ করতে হবে। একইভাবে বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে আসে। কোথাও বড়সড় অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযোগকারীকেই হেনস্থা করার অভিযোগ ওঠে। অনেক সময় আবার ছোট ঘটনায় পুলিশের অতি সক্রিয়তাও দেখা যায় বলে অভিযোগ। পর্যবেক্ষকদের মতে, পুলিশের ভূমিকা সঠিক হলে ভোটের বাক্সে যেমন তার সুফল পেয়ে থাকে শাসক দল, তেমনি পুলিশের ভূমিকা বিরূপ হলে শাসক দলের ভোট ব্যাংকে বিরূপ প্রভাবও পড়ে। নবান্ন সূত্রে খবর, কলকাতা থেকে জেলার একাধিক থানার একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। এরপরই এই ব্যাপারে এবার কমিটি গড়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য একটাই, মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হয়। সরকারি বাসে গাঁজা পাচার, বীরভূম থেকে আটক 3 মহিলা। বুধবার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ উদ্যোগে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। তবে এই প্রথম নয়, গত 6 মাসে সিউড়ি থেকে বেশ কয়েকবার নানা ধরনের নেশাদ্রব্য উদ্ধার হয়েছে, যা দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিউড়ি কি মাদক পাচারের সেফ করিডোর হয়ে উঠেছে। বীরভূমের মোহাম্মদ বাজারের সরকারি বাস থেকে উদ্ধার হয়েছে 65 কিলো গাঁজা। এই বিপুল পরিমাণ গাঁজার বাজার দর প্রায় 75 লক্ষ টাকা। আটক করা হয়েছে 3 জন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, বাসে লুকিয়ে গাঁজা দুর্গাপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মোহাম্মদ বাজারের রায়পুর গ্রামের কাছে 14 নম্বর জাতীয় সড়কে বাসটিকে দাঁড় করায় পুলিশ এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। ডিইপি ডিএসপি স্বপন চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চলে। এরপর সেখান থেকে উদ্ধার হয় গাঁজা। কী উদ্দেশ্যে, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে 3 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার গোপালপুর এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স আনুমানিক 26 বছর। পরিবারে রয়েছে বাবা গোপেন মাঝি। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আনুমানিক রাত্রি 12:30 নাগাদ প্রতিবেশী যুবক সাগর মণ্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে ধারালো হাঁসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে, এরপর সারা শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক সেইখান থেকে পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন বুধবার ভোর রাতে মৃত্যু হয় ওই যুবকের। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই বিষয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে ওই যুবককে কুপিয়ে খুন করা হলো তাও তদন্ত শুরু করেছে পুলিশ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।